আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? ইনশাল্লাহ আশা করি ভালো আছো। আবার চলে আসলাম আরও কয়েকটা নতুন কিছু বিষয় তোমাদের সাথে শেয়ার করার জন্য। ইনশাল্লাহ তোমরা এই কয়দিনে কিছু লেখাপড়ার সাথে এগিয়ে গেছো এবং আশা করি সুস্থ আছো এবং নিরাপদে আছো। অবশ্য আমি বুঝতে পারছি তোমাদের একটু মন খারাপ তো হয়ই, কারণ তোমাদের সুন্দর ক্যাম্পাস তোমাদেরকে হাতছানি দিয়ে ডাকে, অথবা তোমাদের কোনো এক আইটেমের ফাঁকে বন্ধুদের সাথে সিঙ্গারা শেয়ার করা, অথবা ক্লাসের ফাঁকে বন্ধুদের সাথে জম্পেশ আড্ডা, অথবা ফুচকা চটপটির সেই অসহ্য ঝাল। আমি জানি এগুলি তোমাদের সব কিছু হাতছানি দিয়ে ডাকে। আমরাও তোমাদেরকে ফিল করি, তোমাদের তারুণ্য ভরা মুখগুলো, তোমাদের সাথে ক্লাসের ফাঁকে ফাঁকে গল্প করা, কখনো বা কোনো ক্রিকেট ম্যাচ নিয়ে, কখনো বা অন্য কোনো বিষয় নিয়ে। আপন মনে তোমাদের সাথে ক্লাসের ফাঁকে ফাঁকে গল্পগুলি আমাকে ভীষণ নাড়া দেয়। কিন্তু যেহেতু আমরা একটা কঠিন বাস্তবতার মুখে দাঁড়িয়ে আছি, এখন আপাতত আমরা সেই দিনগুলিতে ফিরে যেতে পারছি না। তবে ইনশাআল্লাহ আমাদের এই সমস্যা থাকবে না। আমরা আবার তোমাদের নিয়ে সব কিছু ঠিক হয়ে যাবে। তোমাদের সাথে ক্লাসরুমে আবার ক্লাস নিতে পারবো, ক্লাসের ফাঁকে আবার তোমাদের সাথে গল্প হবে, লেখাপড়া হবে, কোনো ক্রিকেট ম্যাচ নিয়ে তুমুল আলোচনা হবে, সাকিবের রান নিয়ে আলোচনা হবে, মুশফিকের ব্যাটিং নিয়ে আলোচনা হবে, অথবা মোস্তাফিজের বোলিং নিয়ে আলোচনা হবে। যাই হোক, আশা করি তোমরা এতক্ষণে চলে এসেছো। আমি একটু একটু করে একটু লেখাপড়া শুরু করি। অনেক গল্প হয়ে গেল তোমাদের সাথে। আমি এর আগে হেমাটোলজি প্রথম দিকের কিছু কথাবার্তা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আরবিসি, ডাব্লিউবিসি, এই জিনিসগুলি তোমাদের সাথে এর কেমন থাকে, এগুলি ডিসঅর্ডারগুলি কিছুটা প্রথম দিকের কিছু আলোচনা তোমাদের সাথে আমি করেছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় আমি এর আরও কিছু বিষয় তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে দেখা যাক, আমরা একটু অ্যানিমিয়াটাকে পড়ি। অ্যানিমিয়ার ডেফিনেশনটা আমাদের কম বেশি সবারই জানা, তারপরও একটু ঝালাই করি নেই। অ্যানিমিয়া কী জিনিস আমি জানি, ক্লাসরুমে তোমাদের এটা জিজ্ঞেস করলে অবশ্যই সবাই পারতে। অ্যানিমিয়া মে বি ডিফাইন্ড অ্যাজ ডিডাকশন অফ হিমোগ্লোবিন। তো অ্যানিমিয়ার ডেফিনেশনটা তোমাদের যেহেতু জানা, আমি জাস্ট তোমাদের সুবিধার জন্য একটু আলোচনা করে নিলাম। এবার দেখা যাক অ্যানিমিয়ার ক্লাসিফিকেশনটা। মরফোলজিক্যালি আমরা অ্যানিমিয়াকে ক্লাসিফিকেশন করতে পারি। মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনে আমরা সাধারণত আরবিসি রেড সেলের যে ভ্যালুসগুলি আছে, অ্যাবসোলিউট ভ্যালুস, সেটার উপর নির্ভর করে মরফোলজিক্যাল যে ক্লাসিফিকেশন সেটা সাধারণত করে থাকি। তাহলে অ্যাবসোলিউট ভ্যালুসগুলি কী আছে দেখো। অ্যাবসোলিউট ভ্যালুসগুলি হচ্ছে এমসিভি, এমসিএইচ এবং এমসিএইচসি। এমসিভি হচ্ছে মিন কর্পাসকুলার ভলিউম, এমসিভি মিন কর্পাসকুলার ভলিউম। এমসিএইচ হচ্ছে মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন, আর এমসিএইচসি হচ্ছে মিন কর্পাসকুলার হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশন। ডিয়ার স্টুডেন্টস, মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনটা রেড সেলের যে অ্যাবসোলিউট ভ্যালুসগুলি সেটার উপরে নির্ভর করে সাধারণত করা হয়। তাহলে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন কী আছে দেখো। মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে আছে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক, ম্যাক্রোসাইটিক, নর্মোসাইটিক, নর্মোক্রোমিক। আমি যেহেতু প্রথমেই তোমাদেরকে বললাম অ্যাবসোলিউট ভ্যালুসের উপরে নির্ভর করে আমরা মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনটা করব, তাহলে আমাদেরকে একটু জানতে হবে এমসিভিটা কি, এমসিএইচ কি, এমসিএইচসি কি।
এমসিভি আমি বললাম মিন কর্পাসকুলার ভলিউম। মিন কর্পাসকুলার ভলিউম ডিয়ার স্টুডেন্টস, এমসিভিটা ইন্ডিকেট করে রেড সেলের অ্যাভারেজ সাইজ। অ্যাভারেজ সাইজ দিয়ে এটা আমরা বুঝি এমসিভি দিয়ে। এমসিএইচ এটা কি করে দেখো, এটা ইন্ডিকেট করে অ্যাভারেজ ওয়েট অফ হিমোগ্লোবিন। তাহলে যেহেতু অ্যাবসোলিউট ভ্যালুসগুলি আমাকে বুঝতে হবে, তাহলে আমাকে টার্মগুলি জানতে হবে, এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি। তাহলে এমসিভিকে আমরা জানলাম মিন কর্পাসকুলার ভলিউম, এটা দিয়ে আরবিসি অ্যাভারেজ সাইজটাকে বোঝা যাচ্ছে। এমসিএইচটাকে জানলাম, এটা দিয়ে অ্যাভারেজ ওয়েট অফ হিমোগ্লোবিন, এটাকে বোঝানো হচ্ছে। আর একটা বললাম এমসিএইচসি, এটা দিয়ে বোঝানো হচ্ছে মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, অর্থাৎ অ্যাভারেজ কনসেন্ট্রেশন অফ হিমোগ্লোবিন। অ্যাভারেজ কনসেন্ট্রেশন অফ হিমোগ্লোবিন ইচ সেল, রেড সেলেরটা বোঝানো হচ্ছে। তাহলে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনের জন্য আমাদেরকে এই রেড সেলের অ্যাবসোলিউট ভ্যালুসগুলি বুঝতে হবে। অ্যাবসোলিউট ভ্যালুসগুলির উপর নির্ভর করে আমরা মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনে অ্যানিমিয়াকে 3টি ভাগে ভাগ করেছিলাম, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক, ম্যাক্রোসাইটিক, আর একটা হচ্ছে নর্মোসাইটিক নর্মোক্রোমিক। ডিয়ার স্টুডেন্টস, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক, যেহেতু আমরা ভ্যালুসগুলি অলরেডি বুঝে ফেলেছি, সেক্ষেত্রে আমরা এখন একটু বলতে পারি মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক যেটা, সেখানে এমসিভি, এমসিএইচ এবং এমসিএইচসি সব কিছু বিলো নর্মাল, নর্মালের নিচে থাকবে। ম্যাক্রোসাইটিক যখন বলছি তখন আমরা বলতে পারি এমসিভি যেটা, অর্থাৎ মিন কর্পাসকুলার ভলিউম, এটা নর্মালের চেয়ে বেশি থাকবে, অ্যাভারেজ যেটা নর্মালের উপরে থাকবে। আরেকটা বললাম নর্মোসাইটিক নর্মোক্রমিক, এখানে এমসিভি, এমসিএইচ এবং এমসিএইচসি এটা উইদিন নর্মাল রেঞ্জের মধ্যে থাকবে। ডিয়ার স্টুডেন্টস, একটু কঠিন মনে হচ্ছে? না, একদমই কঠিন না। অ্যানিমিয়ার মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনটা আমরা এই জিনিসগুলোর উপরে ভিত্তি করে করছি। এগুলি হচ্ছে রেড সেলের অ্যাবসোলিউট ভ্যালুস, এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি, মিন কর্পাসকুলার ভলিউম, মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন, এবং হিমোগ্লোবিনে আরেকটা বললাম কনসেন্ট্রেশন। মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে 3টা টাইপ বললাম, সেটা হচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক, ম্যাক্রোসাইটিক, নর্মোসাইটিক নর্মোক্রমিক। মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক, এখানে বললাম এমসিভি, এমসিএইচ এবং এমসিএইচসি বিলো নর্মাল রেঞ্জের নিচে থাকবে, নর্মালের নিচে থাকবে। ম্যাক্রোসাইটিক যেটা, সেখানে বললাম এমসিভি যেটা, সেটা মোর দ্যান নর্মাল থাকবে। আর নর্মোসাইটিক নর্মোক্রমিক যেটা, সেখানে বললাম এমসিভি, এমসিএইচ এবং এমসিএইচসি এগুলি উইদিন নর্মাল রেঞ্জের মধ্যে থাকবে। তাহলে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক, এখানে যেহেতু এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি এগুলি বিলো নর্মাল থাকছে, এখানে কোন কোন অ্যানিমিয়া দেখা যেতে পারে দেখো, আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া যে অ্যানিমিয়া, এখানে সেটা দিতে পারে। তাহলে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। ম্যাক্রোসাইটিকে বললাম এমসিভি যেটা, সেটা মোর দ্যান নর্মাল থাকবে। এখানে কি কোনটা দেখা যেতে পারে দেখো, ম্যাগালোব্লাস্টিক অ্যানিমিয়া। আর নর্মোসাইটিক নর্মোক্রমিক, এখানে বললাম এমসিভি, এমসিএইচ এবং এমসিএইচসি সব কিছুই উইদিন নর্মাল রেঞ্জের মধ্যে থাকবে। এটা সাধারণত ব্লাড লস, অ্যাকুট ব্লাড লসের ক্ষেত্রে যে অ্যানিমিয়াটা দেখা যায় সেখানে হয়ে থাকে। ডিয়ার স্টুডেন্টস, মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন নিয়ে কিছু কথাবার্তা বললাম। এমসিভি কী জিনিস সেটা চিনলাম, এমসিভি ইন্ডিকেট করছে কি, এমসিভি ইন্ডিকেট করছে আরবিসির অ্যাভারেজ সাইজ, এমসিএইচ কি, এমসিএইচসি কি সেটা চিনলাম, এবং এটার উপরে ভিত্তি করে আমরা কীভাবে অ্যানিমিয়াকে ক্লাসিফিকেশন করি মরফোলজিক্যালি সেটা বুঝলাম। এবার চলো একটু এটিওলজিক্যাল ক্লাসিফিকেশনটা দেখি। ডিয়ার স্টুডেন্টস, আমি জানি এই জিনিসগুলি তোমাদের মোটামুটি জানা, তারপরও আবার একটু আমরা ঝালাই করে নিচ্ছি। ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে কী বলা যায়, অ্যানিমিয়া ডিউ টু ব্লাড লস, কোনো কারণে ব্লাড লস হলে অ্যানিমিয়া দেখা দিতে পারে। এই ব্লাড লসটা হতে পারে
অ্যাকুট ব্লাড লস হতে পারে অথবা ক্রনিক ব্লাড লস হতে পারে। আরেকটা কী হতে পারি ডিয়ার স্টুডেন্টস, আমি কিন্তু এখন ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশনটা বলছি। আর একটা হতে পারে এনিমিয়া ডিউ টু ইম্পেয়ার্ড রেড সেল প্রোডাকশন। যদি কোনো কারণে রেড সেল প্রোডাকশন হ্যাম্পার্ড হয় তাহলেও এনিমিয়া হতে পারে। তাহলে কী কী কারণে হতে পারে? যদি রেড সেল প্রোডাকশনের জন্য যেসব এসেনশিয়াল এলিমেন্টস নিউট্রিয়েন্টস দরকার সেটার যদি ঘাটতি থাকে, ডিয়ার স্টুডেন্টস, হ্যাঁ তোমরা ঠিকই ধরতে পেরেছ। যদি আয়রনের ডিফিসিয়েন্সি থাকে, আয়রন ডিফিসিয়েন্সি, ফলিক অ্যাসিড ডিফিসিয়েন্সি থাকতে পারে, অথবা B12 ডিফিসিয়েন্সি থাকতে পারে, তাহলে ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে আমরা প্রথমে একটা কথা বললাম, একটা হচ্ছে এনিমিয়া ডিউ টু ব্লাড লস। এই ব্লাড লসের মধ্যে বললাম অ্যাকুট ব্লাড লস হতে পারে অথবা ক্রনিক ব্লাড লস হতে পারে। আরেকটা বললাম সেটা হচ্ছে রেড সেল প্রোডাকশন যদি ইম্পেয়ার্ড হয়, সেক্ষেত্রে আমরা বললাম যদি এসেনশিয়াল নিউট্রিয়েন্টস যেগুলি আছে সেগুলির যদি ডেফিসিয়েন্সি থাকে, তার মধ্যে বললাম আয়রনের ডেফিসিয়েন্সি হতে পারে, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি থাকতে পারে, অথবা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি থাকতে পারে। আরেকটা কথা হলো যদি ডিপ্রেশন হয়, ডিপ্রেশন কিছু হতে পারে, সেটা হচ্ছে যদি ইরাথ্রোপয়েসিস অর্থাৎ রেড সেল প্রোডাকশনের যদি ডিপ্রেশন হয় সেখানেও এনিমিয়া হতে পারে। এটা সাধারণত কোথায় হয়? কিছু কোনিক ডিসঅর্ডারে হতে পারে। কোনিক ডিসঅর্ডারের মধ্যে আছে যেমন ধরো কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার হতে পারে, কিছু ইনফ্লামেটরি ডিসঅর্ডার আছে সেখানে হতে পারে। এগুলি সব কিছু হচ্ছে ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে বললাম। তাহলে একটা বললাম ব্লাড লসের জন্য, আরেকটা বললাম রেড সেল প্রোডাকশন নিয়ে, আরেকটা বললাম ডিপ্রেশন নিয়ে। আর হতে পারে এক্সেসিভ যদি ডিস্ট্রাকশন হয়, আর বেশি যদি রেড সেলের যদি অতিরিক্ত এক্সেসিভ ডিস্ট্রাকশন হয় তবেও এনিমিয়া দেখা দিতে পারে। এই ডিস্ট্রাকশনটা হতে পারে ইন্ট্রাকর্পাসকুলার হতে পারে অথবা এক্সট্রা কর্পাসকুলার ডিফেক্টের জন্য হতে পারে। যদি এক্সেসিভ ডিস্ট্রাকশন হয় তাহলে এনিমিয়া দেখা দিতে পারে। ডিয়ার স্টুডেন্টস, পড়াশোনা কি বেশি কঠিন হয়ে যাচ্ছে? না, এনিমিয়া খুব সহজ একটা জিনিস, কিন্তু আমাদেরকে অবশ্যই এটা ভালোভাবে জানতে হবে। তাহলে কয়েকটা কারণ বললাম। আরেকটা কারণ হচ্ছে যদি নর্মাল বোন ম্যারো রিপ্লেসড হয়ে যায়, সেটা কোথায় হতে পারে? লিউকেমিয়া, লিম্ফোমা, মায়োপ্রলিফারেটিভ ডিসঅর্ডার, এখানেও এনিমিয়া দেখা দেয়। আর কোথায় হতে পারে? আরেকটা হতে পারে কিছু ইনহেরিটেড ডিসঅর্ডার। সেখানে ডিজিজের মধ্যে কী আছে, ডিসঅর্ডারের মধ্যে কী আছে দেখো, থ্যালাসেমিয়া। ইনহেরিটেড ডিসঅর্ডারের মধ্যে থ্যালাসেমিয়া হলেও এনিমিয়া দেখা দিতে পারে। ডিয়ার স্টুডেন্টস, এনিমিয়া কী জিনিস সেটা আমরা জানলাম, নর্মাল বেরোচ্ছে, হিমোগ্লোবিন কমে যাচ্ছে সেটা বুঝলাম। মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনটা একটু বোঝার চেষ্টা করলাম, মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনটা আমরা কীভাবে করলাম সেটা বুঝলাম। অ্যাবসোলিউট ভ্যালুসের উপর নির্ভর করে সেটা করলাম। MCV, MCH, MCHC এগুলি কী জিনিস এটা জানলাম। এটার উপর নির্ভর করে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনকে জানলাম। মাইক্রোসাইটিক, হাইপোক্রোমিক, নর্মোসাইটিক, নর্মোক্রোমিক, ম্যাক্রোসাইটিক এগুলিকে জানলাম। এবং সাথে সাথে এর পরবর্তীতে আমরা ইটিওলজিক্যাল যে ক্লাসিফিকেশন আছে সেটাকে জানলাম। তাহলে নিশ্চয়ই এনিমিয়া এবং এনিমিয়ার ক্লাসিফিকেশন সম্পর্কে মোটামুটি একটা ধারণা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, সাধারণত ক্লিনিক্যাল ফিচার কী হয় এনিমিয়াতে? সাধারণত ক্লিনিক্যাল ফিচার যেটা হয় সেটা হচ্ছে মোস্ট কমন সিমটম যেটা টায়ার্ডনেস থাকে, ফ্যাটিক থাকে, ল্যাথার্জি থাকে, এটা তোমরা জানো। আর ফিজিক্যাল সাইনের মধ্যে মোস্ট কমন প্যালোর থাকবে, যেটা হচ্ছে ফিজিক্যাল মোস্ট কমন সাইন। তাহলে এনিমিয়া সাধারণত এই জিনিসগুলি নিয়েই থাকে। এটা দেখা যায় সাইন সিমটমগুলি এরকমই হয়ে থাকে। এখন আমরা এনিমিয়াকে ল্যাবরেটরিতে কীভাবে ডায়াগনোসিস করব এটা একটু দেখি। যেহেতু আমরা এনিমিয়ার ডেফিনেশনে প্রথমেই বলে আসছি হিমোগ্লোবিন রিডাকশন হবে, এখানে রিডিউস হয়ে যাচ্ছে। তাহলে দেখো প্রথমে আমরা হিমোগ্লোবিনকে একটু এস্টিমেশন করি, তাহলে দেখা যাবে হ্যাঁ অবশ্যই তোমরা ধরতে পেরেছ হিমোগ্লোবিন রিডিউস হবে যাবে, হিমোগ্লোবিনের পরিমাণটা কমে যাচ্ছে। আরেকটা কী করতে পারি? পেরিফেরাল ব্লাড ফিল্ম করতে পারি, পেরিফেরাল ব্লাড ফিল্ম করতে পারি। এবং এর আগে যে আমি ভ্যালুসগুলির কথা বলেছিলাম, রেড সেলের যে ভ্যালুসগুলির কথা বলছিলাম সেগুলিকে ডিটারমিনেশন করতে পারি। MCV, MCH, MCHC এগুলিকে ডিটারমিনেশন করে আমরা মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনটা বুঝতে পারি, টাইপটা বুঝতে পারি। তাহলে এনিমিয়া সম্পর্কে আমি মোটামুটি সংক্ষেপে কিছু কথাবার্তা বললাম। এনিমিয়ার ডেফিনেশনটা বললাম, মরফোলজিক্যাল টাইপটা বললাম, ইটিওলজিক্যাল টাইপটা বললাম,
মরফোলজিক্যাল টাইপটা কিসের উপর নির্ভর করে হয়? ইটিওলজি তো আন্ডারলাইনিং যে ইটিওলজির উপরে কারণের উপর হচ্ছে। মরফোলজিক্যাল টাইপটা কেন হচ্ছে সেটা বললাম, এবং সেই টার্মগুলি কি সেটা বললাম। সাধারণত এনিমিয়াতে কি কি দেখা যায় সেটা বললাম। ল্যাবরেটরি ডায়াগনোসিসের জন্য আমরা কি কি করব সেটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিলাম। আমার কেন যেন মনে হচ্ছে তোমাদের কাছে পড়াশোনাটা একটু কঠিন হয়ে যাচ্ছে। না, একদম কঠিন না। চলো একটা সহজ বিষয় পড়ি। সহজ বিষয়টা হচ্ছে আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া। হ্যাঁ, তোমরা মোটামুটি সবাই এটা সম্পর্কে কম বেশি জানো। আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া এটা একটা মোস্ট কমন এনিমিয়া। তাহলে চলো এবার আমরা একটু আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া সম্পর্কে জানি। আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়ার কজ আমি জানি। যদি তোমাদের সাথে আমার ক্লাসরুমে দেখা হতো, যদি জিজ্ঞেস করতাম, সঙ্গে সঙ্গে সবাই হাত তুলতেন, এবং ম্যাক্সিমাম কজ আমি বলার আগেই তোমাদের মুখ থেকে শুনতে পেতাম। কিন্তু যেহেতু প্রথমেই বলেছি আমরা একটা কঠিন বাস্তবতার শিকার, তোমাদের তারুণ্য ভরা মুখগুলো দেখতে পাচ্ছি না, তোমাদের সাথে গল্প করতে পারছি না, ক্লাসরুমে গল্পের ফাঁকে ফাঁকে পড়াতে পারছি না, সেজন্য আমি দেখতে পেলাম না আসলেই তোমরা জানো। তবে হ্যাঁ, আমি ধরে নিলাম এবং আমি বিশ্বাস করলাম অবশ্যই তোমরা পারো। তারপরও কিছুটা বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে কজগুলি একটু বলি। ক্রনিক ব্লাড লস। যদি কোনো কারণে ক্রনিক ব্লাড লস থাকে, সেটা যে কোনো সিস্টেমে হতে পারে। সেটা জিআইটিতে হতে পারে, সেটা ইউরিনারি ট্র্যাক্টে হতে পারে, জেনিটাল ট্র্যাক্টে হতে পারে, রেসপিরেটরি ট্র্যাক্টে হতে পারে। সেটা যে কোনো জায়গায় যদি একটা ক্রনিক ব্লাড লস থাকে সেখানে এনিমিয়া হতে পারে। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের কথা বলি। এখানে যদি ব্লিডিং পেপটিক আলসার থাকে, গ্যাস্ট্রিক কার্সিনোমা থাকে, কোলনিক কার্সিনোমা থাকে, অথবা হুকওয়ার্ম ইনফেস্টেশন থাকে, সেক্ষেত্রে একটা ক্রনিক ব্লাড লস থাকে, সেখান থেকে এনিমিয়া হতে পারে। তাহলে ক্রনিক ব্লাড লসের জন্য হয় জিআইটিতে, এই কারণগুলির কথা বললাম। আর একটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্টের কথা বললাম। এখানে দেখো রেনাল টিউমারের জন্য হতে পারে, অথবা ব্লাডারে যদি টিউমার থাকে সেখানে হতে পারে। প্রথমেই বলে আসছি যে একটা ক্রনিক ব্লাড লস থাকবে, যদি এনিমিয়া দেখা দিতে পারে। তাহলে ইউরিনারি ট্র্যাক্টের কথা বললাম, জিআইটির কথা বললাম। এবার দেখো একটু জেনিটাল ট্র্যাক্টের কথা বলি। এখানেও হতে পারে। এখানে যদি কোনো কারণে ব্লিডিং থাকে, মেনোরেজিয়া হতে পারে, ইউটেরাইন কার্সিনোমাতে ক্যান্সার হতে পারে, সেখানেও যদি একটা ক্রনিক ব্লাড লস থাকে তাহলে এনিমিয়া হতে পারে। রেসপিরেটরি ট্র্যাক্টের কথা বলেছিলাম, যেখানেও থাকতে পারে। হেমোপ্টাইসিস, হ্যাঁ তোমরা জানো অবশ্যই, যেখানেও যদি ব্লিডিং থাকে আমরা সেটাকে হেমোপ্টাইসিস বলছি, তাহলে সেখানেও এনিমিয়া দেখা দিতে পারে। তাহলে আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়ার জন্য আমরা কিছু মোস্ট কমন কজকে বললাম। ক্রনিক ব্লাড লসের কিছু কারণ বললাম, সেটা বিভিন্ন সিস্টেমে বললাম। জিআইটির জন্য বললাম, ইউরিনারি ট্র্যাক্টের জন্য বললাম, জেনিটাল ট্র্যাক্টের জন্য বললাম, রেসপিরেটরি ট্র্যাক্টের জন্য বললাম। আশা করি এই ব্লাড লসগুলি তোমরা অবশ্যই আগে জেনেছ, এবং এর জন্য আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া যে হতে পারে এটা একটা কারণ অবশ্যই তোমরা জানো। আরেকটা কমন কথা বলি, সেটা হচ্ছে ডায়েটরি ল্যাগ। হ্যাঁ, যদি কোনো কারণে ডায়েটটা ইনসাফিসিয়েন্ট হয়, ডিয়ার স্টুডেন্টস, আমি জানি এটাও তোমাদের জানা, তারপরও আমি তোমাদের সাথে একটু আবার নতুন করে শেয়ার করে নিচ্ছি। ডায়েটরি ল্যাগ হতে পারে, যেমন ধরো ইনফ্যান্টদের ক্ষেত্রে যদি এনাফ আয়রন সাপ্লিমেন্টটা না পায় তাহলে সেখানে হতে পারে। ইনফ্যান্টদের ক্ষেত্রে হতে পারে, প্রেগনেন্ট লেডি যারা আছেন অথবা ল্যাকটেটিং মাদার যারা আছেন তাদের ক্ষেত্রেও যদি সাফিসিয়েন্ট আয়রন সাপ্লিমেন্ট না হয় তাহলে সেখানে হতে পারে আয়রন ডিফিসিয়েন্সি হতে পারে। আর একটা হতে পারে আমাদের যে লো সোশিও ইকোনমিক সেকশন যেখানে আছে সেখানে হতে পারে। আর একটা হতে পারে ভেজিটেরিয়ান যারা আছেন সেখানেও হতে পারে। মোট কথা, আমাদের ডায়েটে সাফিসিয়েন্ট যদি না হয়, আয়রনের সাপ্লিমেন্টটা যদি সাফিসিয়েন্ট না হয়, সেক্ষেত্রেও আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া হতে পারে। তাহলে আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়ার কারণ হিসাবে আমরা কিছু কথা জানলাম। একটা হচ্ছে ব্লাড লসের কথা জানলাম, একটা ক্রনিক ব্লাড লস থাকবে, সেটা বিভিন্ন সিস্টেমে হতে পারে, সেটা থাকতে পারে। এখন বললাম ডায়েটের কথা, ডায়েটেও যদি ল্যাগ থাকে তাহলে সেখানেও আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া হতে পারে। আরেকটা হচ্ছে ইম্পেয়ার্ড অ্যাবজর্পশন। দেখা গেল কোনো কারণে খাবারটা ঠিকমতো ইনটেকটা হচ্ছে বাট অ্যাবজর্পশনটা হচ্ছে না। এটা কোথায় হতে পারে? গ্যাস্ট্রিকটমি হতে পারে। যদি গ্যাস্ট্রিকটমি থাকে সেখানে হতে পারে। গ্যাস্ট্রিকটমিটা আবার টোটাল হতে পারে অথবা পার্শিয়াল হতে পারে। সেখানে যদি অ্যাবজর্পশন যদি না হয় তাহলে সেক্ষেত্রেও আয়রন ডিফিসিয়েন্সি হতে পারে।
ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। আরেকটা কারণ হচ্ছে যদি ডিমান্ডটা ইনক্রিজ ডিমান্ড। এটা কোথায় হতে পারে? এটা গ্রোয়িং ইনফ্যান্টসের হতে পারে, চিলড্রেনদের হতে পারে, অ্যাডোলেসেন্টদের হতে পারে, প্রেগনেন্ট, ল্যাকটেটিং মাদার। যদি যখন ডিমান্ড বেড়ে যায় তাহলেও সেখানে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া দেখা দিতে পারে। তাহলে আমরা অ্যানিমিয়াকে জানলাম, অ্যানিমিয়ার টাইপগুলি জানলাম। এবার আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া সম্পর্কে একটু লেখাপড়া করলাম। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার কজগুলি নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। ব্লাড লসের কথা বললাম, ডায়েটের ইনসাফিসিয়েন্টের কথা বললাম, এবং কী কী কারণে হতে পারে সেই বিষয়গুলি নিয়ে আমরা একটু আলোচনা করলাম। এবার দেখো আমরা কি পেতে পারি। যেহেতু প্যাথোলজি পড়ছি, যেহেতু ল্যাবরেটরি ডায়াগনোসিসে আমরা আসলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে কী দেখব, এটা একটা মেইন জিনিস আমাদেরকে এটা চিনতে হবে। যেহেতু আমি প্রথমেই বলে আসছি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হচ্ছে মোস্ট কমন অ্যানিমিয়া। তাহলে আমরা কি দেখব দেখো, একটু মন দিয়ে শোনো, খুব সহজ ব্যাপার। সেটা হচ্ছে ব্লাড পিকচার। ব্লাড পিকচারে আমরা কী করবো, কী দেখবো দেখো। যদি হিমোগ্লোবিন দেখি হিমোগ্লোবিন এস্টিমেশন করলে হিমোগ্লোবিনটা কমে যাবে, রিডিউসড হবে। হিমোগ্লোবিন রিডিউসড হচ্ছে। আর একটা কী করবো, পেরিফেরাল ব্লাড ফিল্ম। হ্যাঁ, পেরিফেরাল ব্লাড ফিল্ম করবো। এখানে আমরা কি দেখতে পারি দেখো, এখানে দেখব হাইপোক্রোমিয়া থাকবে, মাইক্রোসাইটোসিস থাকবে, অ্যানাইসোসাইটোসিস, পয়কুলোসাইটোসিস। ডিয়ার স্টুডেন্টস, বিগত ক্লাসে এই কথাগুলি আমরা একটু আলোচনা করেছিলাম। হাইপোক্রোমিয়া কী জিনিস, মাইক্রোসাইটোসিস কী জিনিস, অ্যানাইসোসাইটোসিস কী, পয়কুলোসাইটোসিস কী, এটা আমরা বলেছিলাম। তারপরও তোমাদের একটু মনে করিয়ে দিচ্ছি। হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশনটা কমে যাবে। যদি কনসেন্ট্রেশন কমে যায় তাহলে সেক্ষেত্রে কী হবে, আরবিসির যে সেন্ট্রাল প্যালোড থাকবে সেটার পরিমাণটা বেড়ে যাবে। তারপরে মাইক্রোসাইটোসিস, সেলটা সাইজে ছোটো হয়ে যাবে। অ্যানাইসোসাইটোসিস, পয়কুলোসাইটোসিস, এই ব্যাপারগুলি আমি বিগত একটা ক্লাসে তোমাদের সাথে একটু বলেছিলাম। যদি সাইজ অ্যান্ড শেপের ভেরিয়েশন হয় তখন আমরা এই টার্মগুলি ব্যবহার করি। তাহলে সেক্ষেত্রে যেহেতু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, সেখানে আমরা এই জিনিসগুলি পেতে পারি। এবং সিভিয়ার কেসে যেটা হয় সেটা হচ্ছে টার্গেট সেল থাকতে পারে, পেন্সিল সেল থাকতে পারে, এই জিনিসগুলি প্রেজেন্ট থাকতে পারে। ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে এর পরবর্তীতে তোমাদের সাথে ক্লাসে আমি একটু ছবি দেখানোর চেষ্টা করব। আমি তোমাদেরকে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার একটা ছবি একটু দেখানোর চেষ্টা করছি। তোমরা একটু মন দিয়ে দেখো। যদি এমন একটা ছবি হয়, একটু খুব খেয়াল করলে দেখবে যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রে আমি বলেছি সেলের সাইজটা ছোট হয়ে যাবে। দেখো আরবিসি তার নিজের সাইজে নেই, কিছুটা কিন্তু ছোট হয়ে গেছে। আমি বলেছিলাম হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন এখানে কমে যাবে, অর্থাৎ তার সেন্ট্রাল প্যালোড বেড়ে যাচ্ছে। দেখো ছবিতে আরবিসির সেন্ট্রাল প্যালোডটা বড় হয়ে গেছে। ডিয়ার স্টুডেন্টস, এমন একটা ছবি দেখলে আমরা চট করেই বুঝতে পারবো যেটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ছবি দেখার পরে আমি তোমাদেরকে একটা নর্মাল ছবি দেখাই, তাহলে তোমরা আরও পরিষ্কার হয়ে যাবে। নর্মাল ছবিটা দেখো, এটা ছিল একটা নর্মাল ছবি। যদি নর্মাল ছবি এটা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এই নর্মাল ছবিটাই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রে কেমন হয়ে গেল এখন বুঝতে পেরেছ? হ্যাঁ, নর্মাল সাইজ, নর্মাল শেপ এরকম থাকার কথা ছিল, কিন্তু যেহেতু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া সেক্ষেত্রে সাইজটা ছোট হয়ে গেল, হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশন কমে গেল, সেন্ট্রাল প্যালোড বেড়ে গেল। আমরা ছবিটা তাহলে পরবর্তী যে ছবিটা দেখেছি সেরকম পাওয়া যাবে। তাহলে পেরিফেরাল ব্লাড ফিল্মের সময় আমরা এই জিনিসগুলি দেখব। সেখানে আমরা হাইপোক্রোমিয়া পাবো, মাইক্রোসাইটোসিস পাবো, অ্যানাইসোসাইটোসিস পাবো, পয়কুলোসাইটোসিস পাবো। সিভিয়ার কেসে বললাম টার্গেট সেল, পেন্সিল সেল। হ্যাঁ, এটা কী জিনিস সেটা তোমরা অবশ্যই ধরতে পেরেছো। এটা হচ্ছে যখন অ্যাবনর্মাল আরবিসিটা বিভিন্ন সাইজ অ্যান্ড শেপ হয়ে যাচ্ছে, বিভিন্ন সাইজের চেহারা ধারণ করছে, তখন আমরা এক একটা শেপের জন্য তাদেরকে এক একটা নামে ডাকছি। আরেকটা কথা বলেছিলাম যে অ্যাবসোলিউট ভ্যালুসগুলোও দেখতে হয়। হ্যাঁ, অ্যাবসোলিউট ভ্যালুসগুলো দেখতে হয়, যেমন এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি, এগুলিকে ডিটারমিনেশন করতে হয়। এগুলি কেন করতে হয়? কারণ হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রে এমসিভি যেটা সেটা বিলো নর্মাল থাকবে, আবার এমসিএইচসি যেটা সেটা বিলো নর্মাল থাকবে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমরা অ্যানিমিয়াকে জানলাম। অ্যানিমিয়ার পাশাপাশি আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে আমরা কী ফাইন্ডিংগুলি, কি ল্যাবরেটরিতে পরীক্ষা করলে কী পাবো
সেগুলি একটু বোঝার চেষ্টা করলাম। এখন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কনফার্ম করার জন্য আমরা সাধারণত কী করি? আয়রন প্রোফাইল করি। সেখানে আমরা কি দেখি দেখো, সিরামের যে আয়রন, সিরাম আয়রন যেটা সেটা কমে যাচ্ছে, রিডিউস হয়ে যাচ্ছে। সিরাম ফেরিটিন যেটা সেটাও রিডিউস হয়ে যাচ্ছে। টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি যেটা সেটা বেড়ে যাচ্ছে, ডিক্রিজড হচ্ছে। আর স্যাচুরেশন অফ আয়রন বাইন্ডিং প্রোটিন যেটা সেটাও রিডিউস হচ্ছে, ডিক্রিজ করছে। আমরা সাধারণত আয়রন প্রোফাইল করে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াকে কনফার্ম করার চেষ্টা করি। এছাড়া আরও কিছু ফার্দার ইনভেস্টিগেশন করি, সেটা হচ্ছে ইটিওলজি অনুসারে কারণটা দেখার জন্য। যেমন ধরো স্টুলের এক্সামিনেশন করতে পারি, যেহেতু আমরা কজের মধ্যে বলছিলাম যে ফুকওয়ার্ম ইনফেস্টেশন, তাহলে ওভা খুঁজতে পারি। স্টুল এক্সামিনেশন করে ফুকওয়ার্মের ওভা দেখার জন্য আমরা স্টুল এক্সামিনেশন করে থাকি, অকাল ব্লাড দেখার জন্য করতে পারি। অথবা ইউরিন এক্সামিনেশন, রুটিনের এক্সামিনেশন করতে পারি, আরবিসি আছে কিনা সেটা দেখার জন্য করতে পারি। অথবা ক্লিনিক্যাল কিছু ফাইন্ডিংয়ের উপর ভিত্তি করে অন্যান্য কিছু পরীক্ষা আমরা এখানে করতে পারি। আদার ইনভেস্টিগেশনের মধ্যে এই জিনিসগুলো করতে পারি। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এটা একটা খুব কমন একটা অ্যানিমিয়া। এটাকে আমাদের একটু ভালো করে জানতে হবে, কমন কজগুলি আমাদেরকে জানতে হবে। আমরা ব্লাড লসের কথা বললাম, বিভিন্ন সিস্টেমে ব্লিডিং পেপটিক আলসারের কথা বললাম, জিআইটিতে, তারপরে অন্যান্য সিস্টেমের এ ধরনের ফুকওয়ার্ম ইনফেস্টেশনের কথা বললাম। এই ধরনের কিছু যদি কারণ থাকে তাহলে সেখানে আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে। রেসপিরেটরি ট্র্যাক্টের কথা বললাম, ইউরিনারি ট্র্যাক্টের কথা বললাম, জেনিটাল ট্র্যাক্টের কথা বললাম। সেখানেও যদি কোনো কারণে ক্রনিক ব্লিডিং থাকে তাহলে সেখান থেকে আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে। আর কি কারণের কথা বললাম? ডায়েটরি ল্যাকের কথা বললাম, যখন বেড়ে যাচ্ছে ডিমান্ড সেখানে বললাম। আয়রন সাপ্লিমেন্ট যদি না থাকে সেখানে বললাম। ইনফ্যান্টদের কথা বললাম, অ্যাডোলেসেন্টদের কথা বললাম, চিলড্রেনদের কথা বললাম, ল্যাকটেটিং মাদার, প্রেগনেন্ট ওম্যান, এদের কথা বললাম। যখন আয়রনের ডিমান্ডটা বেড়ে যাচ্ছে, সাপ্লিমেন্টটা সঠিকভাবে পাচ্ছে না, তখন এটা হতে পারে। এবং ল্যাবরেটরিতে আমরা যখন এটা পরীক্ষা করব, আমরা ফাইন ডায়াগনোসিসের জন্য আমরা কি করব, ব্লাড পিকচার দেখব, সেখানে কি দেখব, হিমোগ্লোবিনটা কমে গেছে সেটা পাবো, হিমোগ্লোবিন নর্মাল যেটা থাকে তার চেয়ে রিডিউস হয়ে যাচ্ছে সেটা পাবো, পেরিফেরাল ব্লাড ফিল্ম করবো, সেখানে আরবিসিটাকে ছোট দেখব, মাইক্রোসাইটোসিস হবে, সেন্ট্রাল ভ্যালুর বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ হচ্ছে হাইপোক্রোমিয়া, হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, পেন্সিল সেল পেতে পারি, টার্গেট সেল পেতে পারি। আয়রন প্রোফাইল করব, আয়রন প্রোফাইল করে আয়রন ডেফিসিয়েন্সিকে কনফার্ম করব এবং আন্ডারলাইনিং কজ দেখার জন্য আরও ফার্দার কিছু ইনভেস্টিগেশন করব। ডিয়ার স্টুডেন্টস, পড়াশোনা একটু বেশি হয়ে যাচ্ছে অথবা একটু কঠিন হয়ে যাচ্ছে? না, একদম কঠিন না। এই কথাগুলি আমাদের কম বেশি সবার জানা, কিন্তু একটু গুছিয়ে বললাম। অ্যানিমিয়াটা অবশ্যই জানতে হবে। অ্যানিমিয়ার ডেফিনিশন আমরা সবাই জানি। অ্যানিমিয়াটা জানলাম, মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন। আর মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন পড়ার সময় আমাদেরকে একটু খেয়াল করে দেখতে হবে যে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনটা আমরা কীভাবে করলাম, এমসিভি জিনিসটা কী। হ্যাঁ, অবশ্যই তোমরা ধরতে পেরেছ, যেহেতু একটু আগে আমি তোমাদেরকে বলেছি অ্যাভারেজ সাইজ, আরবিসিটার অ্যাভারেজ সাইজ কেন আমাদেরকে জানতে হবে। এটা যখন আমি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা বললাম তখন তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে আমি যদি আরবিসি নর্মাল সাইজ, হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন এগুলো যদি না জানি, যদি কেমন দেখা যাবে, তাহলে আমি যখন এই ফিল্মটা দেখব তখন তো বুঝতে পারবো না যে এটা এখানে আসলে কোথায় ঘাটতিটা আছে। তাহলে অ্যানিমিয়া পড়ার সময় আমরা এমসিভি, এমসিএইচ এবং আরবিসি কেমন থাকে এটা অবশ্যই একটু মিলিয়ে নিব। এবং আশা করি এই সহজ জিনিসগুলি তোমাদের জানা। আমি সহজ জিনিসগুলি তোমাদেরকে আরেকটু সহজভাবে বলার চেষ্টা করেছি এবং তোমরা অবশ্যই এই জিনিসগুলিকে একটু বইয়ের সাথে মিলিয়ে একটু দেখে নেবে। কারণ যতই সহজ হোক, যতই হোক, এই নিজেকে আরেকটু ইনভেস্ট করার জন্য, নিজের জ্ঞানকে একটু প্রসিদ্ধ করার জন্য এবং নিজেকে পুরোপুরিভাবে তৈরি করার জন্য ডিয়ার স্টুডেন্টস, পড়ার কিন্তু কোনো বিকল্প নেই। আমি আশা করি অবশ্যই তুমি আর লেখাপড়ার সাথে থাকবে। আজকে অবশ্যই অ্যানিমিয়াটা চট করে দেখে নিবে এবং পাশাপাশি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা দেখে নেবে। এবং এই দুটার মধ্যে অ্যানিমিয়া পড়ার সময় কী কী বিষয় ভিত্তি করে আমরা পড়লাম এবং সেটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে যখন আমরা স্লাইডের ছবিটা দেখব তখন কী কী দেখা যাবে অবশ্যই তোমরা নিজে একটু কষ্ট করে দেখে নেবে। ইনশাআল্লাহ তোমরা পড়াশোনার সাথে থাকবে, পড়াশোনা চালিয়ে যাবে। কারণ আমরা যারা তোমাদের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আছি, আমরা সব সময় চাই তোমরা ভালো মানুষ হও, ভালো চিকিৎসক হও। কারণ আমরা এই স্বপ্নটাই দেখি যে কখনো হয়তো জটিল কোনো চিকিৎসার জন্য তোমাকে শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবী খুঁজবে। আমরা এই স্বপ্ন দেখি এবং শিক্ষকদের এই স্বপ্ন অবশ্যই বিফলে যাবে না। তোমরা অনেক বড় মাপের মানুষ হবে, অনেক বড় মাপের চিকিৎসক হবে, সারা বিশ্ব তোমাদের দিয়ে উপকৃত হবে।
ইনশাআল্লাহ তোমরা ভালো থাকবে, নিরাপদে থাকবে, তোমাদের হাত ধরিয়ে এগিয়ে যাবে আমাদের স্বপ্নের বাংলাদেশ। ভালো থেকো, পড়াশোনার সাথে থেকো। আল্লাহ হাফেজ।